হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সেল মেমব্রেনের বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন জানবো। ঠিক আছে, আমরা জানি যে কোনো সেলের প্রোটোপ্লাজমের বাইরে যে লেয়ারটি প্রেজেন্ট থাকে তাকে সেল মেমব্রেন বলা হয়। এই লেয়ারটি ত্রিস্তরী লেয়ার হয় এবং এটি আমাদের সেলকে প্রোটেক্ট করে বাইরের এনভায়রনমেন্ট থেকে। এটি আমাদের সেলকে আকৃতি দান করে, এমনকি বিভিন্ন সেল অর্গানেলি যেমন মাইটোকন্ড্রিয়া, ইআর অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা গলগি অ্যাপারেচাস, এগুলো এমনকি যে আমাদের নিউক্লিয়াসের যে পর্দা সেটিও এই সেল মেমব্রেন থেকে তৈরি হয়। ঠিক আছে, এবার যদি আমরা সেল মেমব্রেনের বেসিক কম্পোনেন্ট জানি তাহলে সেলের মধ্যে মেনলি লিপিড, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে। এছাড়াও আরো অনেক কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে, যেমন কোলেস্টেরল প্রেজেন্ট থাকে। সেলের মধ্যে লিপিড 20 থেকে 79% থাকে, প্রোটিন থাকে 20 থেকে 70%, অ্যান্ড কার্বোহাইড্রেট থাকে 1 to 5%। 1 to 5%। ওকে, এগুলো ভ্যারি করে সেল টু সেল। বিভিন্ন সেলে বিভিন্ন বিভিন্ন অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। ফর এক্সাম্পল, আমি যদি হিউম্যানের আরবিসির কথা বলি, আরবিসির মধ্যে প্রোটিন প্রেজেন্ট আছে। আরবিসির মধ্যে প্রোটিন প্রেজেন্ট আছে 52%। আর এর মধ্যে যদি লিপিডের কথা বলি, লিপিড প্রেজেন্ট আছে 40%। এরকম ডিফারেন্ট সেলে ডিফারেন্ট ডিফারেন্ট প্রেজেন্ট থাকে। এবার লিপিডের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ফসফোলিপিড। এই ফসফোলিপিড এরকম দেখতে হয়। এর মধ্যে একটা হেড পার্ট থাকে অ্যান্ড টেল পার্ট থাকে। এই হেড পার্ট হাইড্রোফিলিক নেচারের হয়। হাইড্রোফিলিক। আর এই যে টেল পার্ট থাকে এটা হাইড্রোফোবিক নেচারের হয়। হাইড্রোফোবিক। ঠিক আছে, এবার হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক বলতে কি বোঝা যাচ্ছে? হাইড্রোফিলিক বলতে বোঝাচ্ছে যে এই হেড পার্টটি ওয়াটার লাভিং পার্ট। এই হেড পার্টটি ওয়াটারের সাথে ইন্টারাক্ট করতে পছন্দ করে। এবং হাইড্রোফোবিক বলতে, ফোবিক মিন্স ফোবিয়া, মানে এই পার্টটি হচ্ছে, এই টেল পার্টটি হচ্ছে ওয়াটার ফিয়ারিং পার্ট। ঠিক আছে, এটি ওয়াটারের সাথে ইন্টারাক্ট করতে পছন্দ করে না। ঠিক আছে, এবার তোমরা দেখো যে এবার সেল মেমব্রেনের মধ্যে লিপিড প্রেজেন্ট আছে। লিপিডের মধ্যে এমন একটি পার্ট প্রেজেন্ট আছে, মানে এই টেল পার্টটি প্রেজেন্ট আছে যেটি হাইড্রোফোবিক নেচারের, যেটি ওয়াটারের সাথে ইন্টারাক্ট করতে পছন্দ করে না। বাট নর্মালি যদি এটা একটা সেল হয়, সেলের ভেতরে এবং বাইরে সব জায়গায় তো ওয়াটার প্রেজেন্ট আছে, তাহলে এই সিচুয়েশনে কিভাবে এই জিনিসটা ম্যানেজ হবে? এর জন্য যে লিপিড লেয়ারটা থাকে ওটা বাইলেয়ার হিসেবে প্রেজেন্ট থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো লেয়ার আছে, দুটো ফসফোলিপিডের লেয়ার আছে, তাই একে বাইলেয়ার বলছে। এর মিডিল পোর্শনে যে লেয়ারটি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে পুরোপুরি টেল পার্ট, মানে এটি হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। এই পার্টটি জলের সাথে ইন্টারাক্ট করতে পছন্দ করে না, তাই জন্য এই পার্টটি সেল মেমব্রেনের একদম মিডিলে প্রেজেন্ট আছে। ওয়াটার সেলের বাইরে প্রেজেন্ট থাকতে পারে, মানে ধরি যদি ওটা হচ্ছে বাইরের পার্ট হয় তাহলে ওয়াটার এখানে প্রেজেন্ট থাকবে। আর এটা যদি সাইটোপ্লাজম হয় তাহলে এখানেও ওয়াটার প্রেজেন্ট থাকবে। এই ওয়াটার গুলো ইন্টারাক্ট করবে হাইড্রোফিলিক হেড পার্টের সাথে। এই যে তোমরা হেড পার্ট দেখতে পাচ্ছ এগুলো সব হাইড্রোফিলিক নেচারের, মানে এরা তো ওয়াটারের সাথে ইন্টারাক্ট করতে পছন্দ করে, তাহলে এদের কোনো প্রবলেম হবে না। এখানেও তোমরা হাইড্রোফিলিক হেড পার্ট দেখতে পাচ্ছ, তাই জন্য এখানেও ওয়াটারের সাথে ইন্টারাকশন হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার যদি আমরা প্রোটিন পার্টে আসি, প্লাজমা মেমব্রেনের মধ্যে দু রকমের প্রোটিন প্রেজেন্ট আছে। একটা হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পেরিফেরাল মেমব্রেন প্রোটিন।
ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন বলতে সেই সমস্ত প্রোটিনকে বোঝাচ্ছে যেগুলি প্লাজমা মেমব্রেনের মধ্যে এমবেডেড আছে বা প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রথিত আছে। ঠিক আছে? এই প্রোটিনগুলি এখানে যে ব্লু ব্লু কালারের প্রোটিনগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। ঠিক আছে? আর পেরিফেরাল মেমব্রেন প্রোটিন বলতে সে সমস্ত প্রোটিনকে বোঝাচ্ছে যেগুলো প্লাজমা মেমব্রেনের সারফেসে প্রেজেন্ট আছে। যেমন এখানে গ্রিন প্রোটিনগুলো দেখছো এগুলো সব হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। ঠিক আছে? এছাড়াও আমি তো বলেছি যে এছাড়া হচ্ছে এখানে কার্বোহাইড্রেট প্রেজেন্ট হয়। তোমরা এখানে কার্বোহাইড্রেটের পিকচার দেখতে পাচ্ছ যে এই যে হলুদ পোর্শন গুলো আছে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে? এই কার্বোহাইড্রেট গুলোকে গ্লাইকোপ্রোটিন এন্ড গ্লাইকোলিপিড বলা হয়। যখন কার্বোহাইড্রেট গুলো প্রোটিনের সাথে এই ব্লু পার্টটা প্রোটিন বলেছিলাম, যখন এই কার্বোহাইড্রেট গুলো প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে তখন সেগুলোকে গ্লাইকোপ্রোটিন বলা হয়। আর যখন এই কার্বোহাইড্রেট গুলো লিপিডের সাথে অ্যাটাচ থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলা হয়। ঠিক আছে? এবার ডিফারেন্ট সায়েন্টিস্ট ডিফারেন্ট প্লাজমা মেমব্রেনের মডেল দেখিয়েছে। তার মধ্যে সব থেকে বেশি গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে? এই ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার অ্যান্ড নিকলসন ফার্স্ট এটিকে উপস্থাপন করেছিলেন 1972 তে। ঠিক আছে? সিঙ্গার অ্যান্ড নিকলসন এটিকে ফার্স্ট বলেছিলেন 1972 তে। তাদের মত অনুযায়ী প্লাজমা মেমব্রেনের মধ্যে সবথেকে বেশি পরিমাণে প্রেজেন্ট আছে লিপিড এবং এই লিপিডের মধ্যে প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট পার্টগুলো আহ, আহ, ভাসমান অবস্থায় প্রেজেন্ট আছে। এগুলোকে দেখে যে অ্যাপিয়ারেন্সটা মনে হয় সেটা হচ্ছে মোজাইকের মতো দেখতে লাগে এগুলোকে। ঠিক আছে? এগুলোকে যদি ওপর থেকে দেখা হয় তাহলে মনে হবে যে মোজাইক পার্ট। এগুলোকে তারা সমুদ্রে ভাসমান বরফের সাথেও তুলনা করেছেন। সমুদ্রের মধ্যে যেমন বরফ প্রেজেন্ট থাকলে যেরকম মনে হবে সেরকম লিপিডের ওপরে এই প্রোটিন পার্টগুলো সেরকম ভাসমান অবস্থাতে প্রেজেন্ট থাকে। ঠিক আছে? আর তাদের এখানে ফ্লুইড এই মডেলের মধ্যে ফ্লুইড ব্যবহারও প্রেজেন্ট আছে। ফ্লুইড কেন? কারণ কি এই যে মেমব্রেনটা এগুলো কোয়াজি ফ্লুইড নেচারের হয়। এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এখানে তোমরা এখানে গ্লাইকোপ্রোটিন দেখতে পাচ্ছ। এই কার্বোহাইড্রেট গুলো প্রোটিনের সাথে প্রেজেন্ট আছে বলে এগুলোকে গ্লাইকোপ্রোটিন বলছে। এটা হচ্ছে গ্লাইকোলিপিড। এখানে এই কার্বোহাইড্রেট পার্টটা লিপিডের সাথে প্রেজেন্ট আছে তাই জন্য একে গ্লাইকোলিপিড বলছে। এছাড়া এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আর এখানে হচ্ছে কোলেস্টেরলও প্রেজেন্ট আছে প্রোটিনের লিপিড লেয়ারের মধ্যে। আর এখানে এটা হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, এটা হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। ঠিক আছে? এবার মেমব্রেনকে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা হয় এবং সেমি পারমিয়েবল মেমব্রেনও বলা হয়। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কেন? কারণ কি মেমব্রেনের মধ্যে কোন পার্টিকেল গুলো ক্রস করবে এবং কোন পার্টিকেল গুলো ক্রস করতে পারবে না সেটা মেমব্রেন সিলেক্ট করতে পারে। তাই জন্য একে সিলেক্টিভলি পারমিয়েবল নেচারে বলা হয়েছে। আর সেমি পারমিয়েবল কারণ কি কিছু কিছু স্মল পার্টিকেল থাকে যেগুলো ইজিলি মেমব্রেন ক্রস করতে পারে এবং কিছু কিছু পার্টিকেল থাকে যেগুলো হয়তো সাইজে অনেক বড় বা সেগুলো চার্জড পার্টিকেল থাকে সেগুলো ইজিলি মেমব্রেন ক্রস করতে পারে না। তাই এটিকে সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। ঠিক আছে?